আমন্ত্রণ সবাইকে আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ জুড়ে চলে চরম বিশৃঙ্খলা। সারা দেশে শুরু হয় বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান দখল, লুটপাট, চাঁদাবাজি। এসব অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেও। এরপর নড়াচড়ে বসে দলের হাইকমান্ড। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনের হাতে তুলে দেওয়ার কঠোর বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। নানা অভিযোগে গেল কয়েক দিনে দলের অন্তত 90 জন নেতাকর্মীকে বহিষ্কার করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ ও পদ স্থগিত করা হয়েছে। আরও অর্ধ শতাধিক নেতাকর্মীর এরপরও বেশ কয়েকটি জেলায় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দলটি। যদিও অপকর্মে জড়িতরা বেশিরভাগই অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন দলের সিনিয়র নেতারা। এদিকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর অন্তর্বর্তী সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে থাকবে, বিএনপি ততক্ষণই তাদেরকে সমর্থন দিয়ে যাবে জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতির সংস্কার কোন পথে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক আব্দুস সালাম, এবং রয়েছেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরু করতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম, আপনাকে দিয়ে স্বাগত আমাদের অনুষ্ঠানে, যেটা আজকের আলোচনার বিষয় যে রাজনীতির সংস্কার কোন পথে। আমি একটু প্রেক্ষাপটটা বলি যে অনেকগুলো প্রত্যাশা এবং প্রত্যাশার চাপ নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং তাদের প্রথম ম্যান্ডেট তারা বারবার যেটি বলে আসছে যে রাষ্ট্র সংস্কার। এবং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আজকেও বিদেশি কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টা যে বৈঠকটা করেছেন সেখানে যেটি ব্রিফ করেছেন, উনি বলেছেন যে যেসব জায়গায় আসলে একেবারে বাধ্যতামূলক সংস্কার দরকার, নির্বাচন কমিশন, পুলিশ, তারপরে হচ্ছে ব্যাংক খাত, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, সমস্ত জায়গায় আসলে সংস্কারের দরকার আছে। এটি একটি দিক। আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দলের পক্ষ থেকে একটা বিষয় খুব স্পষ্ট বলা হচ্ছে যে এই সরকারকে একটা রোডম্যাপ দিতে হবে নির্বাচনের জন্য, এবং সেটা যত দ্রুত যৌক্তিক সময়ের মধ্যে দেয়া যায়। তো সেই রকম প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক যেই সংস্কৃতি আছে সেটিরও তো সংস্কার দরকার বলে আমি প্রথমে জানতে চাই, আপনি মনে করেন কিনা, এবং সেই সংস্কারের ক্ষেত্রে বিএনপির আসলে অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ প্রিন্স ভাই, তাকেও ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। শুনুন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এটা ডে বাই ডে। আজকে সংস্কার হয়ে গেল 8-10 বছরে লাগবে না, এটা বলা যাবে না। এটা ধারাবাহিক, যখন যেটা প্রয়োজন হবে সেটাই। সবচেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগ সরকার মানে কোনো আইন মানে নাই, সংবিধান মানে নাই, কোনো কিছুই তারা মানে নাই, এবং সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করে দিছে। তারা সব কিছু দলীয়করণ করতে যেয়ে এমন একটা অবস্থায় ছিলাম। তো কাজে আমরা কিন্তু বারবার সে জায়গায় যে মূল কথাটা আমরা বলে আসছিলাম বারবার, যে ক্ষমতা ছেড়ে দিয়ে একটা নির্বাচন। এবং এখন যে অবস্থাটা, যে আইন যে নাই সেটা তো বড় কথা না, আইন আছে, সংবিধান আছে, কিন্তু যে বললাম আইনও তারা মানে নাই, সংবিধানও তারা মানে নাই। এখন ওইটাকে যদি আমরা স্টিক করতে পারি যে না, আইন মানতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, এবং সংবিধান যেটাই আছে সেটাকে মানতে হবে, এবং সংবিধান যে তারা ইচ্ছাকৃতভাবে তাদের টাইম লিঙ্গার করানোর জন্য যে ওইটাই তো প্রশ্ন, যে আইন আছে, আইন মানানোর জন্য মানুষকে উৎসাহিত করা বা বাধ্য করার জন্য যে মেকানিজম থাকা দরকার, সেখানেই তো সংস্কারের প্রশ্ন। সেটা এটার জন্যই তো সংস্কারটা কি, আপনি যদি বলতে পারেন যে আজকের আপনি আর্মিকে থ্রেট করবেন যে তুমি যদি ক্ষমতা নাও তাহলে তোমার জন্য আইন আছে, তোমার ফাঁসি। তাহলে আজকে সিভিলিয়ান এরা যদি আইন না মেনে, তারা যদি তাদের ক্ষমতা কুক্ষিগত করে, তাহলে তাদের বেলা সেটা হবে না কেন? অর্থাৎ সংস্কার দরকার আছে। কিন্তু আমি বলতেছি যে সবচেয়ে বড় কথাটা যেটা বারবার আমাদের কাছে ডেডলক 90-এর মধ্যে দিয়ে আসছিল যে একটা, তারপরে 96 সালে যেটা আসলো, যে যেহেতু রুলিং পার্টি যারা ক্ষমতায় থাকে তাদের অধীনে নির্বাচনটা হলে নিরপেক্ষ হয় না,
মূল দাবিটা ছিল এখানে যে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিয়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচনটা হইতে হবে, যাতে প্রশাসন বলি, নির্বাচন কমিশন বলি, আদার সবাই নিরপেক্ষভাবে নির্বাচনটা করতে পারে। সেটাই তো আওয়ামী লীগ ব্রেক করে দিছিল। এখন ওইটা হলো যে এখন তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কাজে তাদের আমলে তো আর এখন সেটা থাকবে না, যে তারা তো আর ক্ষমতায় আসতে চাবে না, ইউনূস সাহেব তার প্রধানমন্ত্রী হইতে চাবে না। তো কাজে সেখানে তো একটা মেইন ব্যারিয়ারটা তো নাই, এখন আদার যে সালাম ভাই, শুধু সুষ্ঠু নির্বাচনই কি রাষ্ট্র সংস্কারের সমর্থক না? সুষ্ঠু নির্বাচন একটা প্রধান সমর্থক, আরেকটা হলো যে সুষ্ঠু নির্বাচনের পরে জবাবদিহিতা, অর্থাৎ আবার এরপরে যাতে যে নির্বাচিত হয়ে আসবে সে, আপনারা কি এটা নিশ্চিত করতে পারবেন যখন নির্বাচন হবে আপনাদের কেউ টাকা দিয়ে মনোনয়ন পাবে না, আপনাদের ধরেন যারা ধরেন অপরাধী কর্মকাণ্ড, এটাকে আপনাদের পক্ষ থেকে? আমি এটা বললাম যে এটা যে আপনি একদিনেই সব বন্ধ করতে, আমি তো বলতেছি বারবার পারবেন না। আমরাও চাই একটা পলিটিশিয়ান হিসেবে, একটা রাজনৈতিক কর্মী হিসেবে এদেশে যুদ্ধ করছি, আমরাও চাই যে কালো টাকার প্রভাব কমুক বা সেগুলো না আসুক। সেটার জন্য আপনি কি করা যায় সেটার জন্য আপনি আলোচনা করেন, পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে বসেন। এটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট ইমিডিয়েটলি, এই জন্যই তো আমরা বলছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, বা রোড ম্যাপ দেওয়ার আগে আপনি বসেন, আলোচনা করেন, আলোচনা করে বলেন যে ঠিক আছে এই জিনিসগুলো পার্টিগুলো থেকে তো আসবে, তাই না? সবচেয়ে বড় কথা হলো যে এর আগে সবচেয়ে যে আজকে যে নির্বাচন কমিশন আজকের হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করছে নির্বাচনের নামে, এবং যেটা কোনো নির্বাচন হয় নাই। এখনো তো সেই নির্বাচন কমিশন বসে আছে। এদেরকে ইমিডিয়েট কিভাবে সরানো যায় এবং তাদেরকে জবাবদিহিতা আনা যায়, অর্থাৎ জবাবদিহিতা প্রত্যেকটা সেক্টরে আসতে হবে, একেবারে ইনক্লুডিং, অর্থাৎ রাষ্ট্রপতিও জবাবদিহিতার বাইরে বা প্রধানমন্ত্রী জবাবদিহিতার বাইরে সেটা না। আপনি সেগুলোকে যদি আমরা করতে পারি তাহলেই দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে আমি আজকে চেয়ারে আছে, আমি মনে করছি এখন এটা ফেলাই দিলাম, তাই না? এটা তো হইলো না, তার মানে এটা আমি ফেলাইতে পারি না। আমি ফেলাইলে এটার বিরুদ্ধে এই আইনটা আছে, এটার পানিশমেন্ট হবে, সেই সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে হবে। ধন্যবাদ। আমি যেতে চাই সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে। যেমনটা বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ আসলে ওনারা চাইছেন, এবং যে কোনোভাবেই হোক ওনারা কিন্তু এই সুরটা, এটাই ওনাদের কেন্দ্রীয় স্বর, মানে সুর। তো সেই জায়গায় আসলে প্রধান উপদেষ্টা যেটি বারবার বলছেন যে এই স্টেপগুলো পার না করে আসলে নির্বাচনে যাওয়াটা সুযোগ নেই, এবং সেইগুলো সংস্কার করে নির্বাচনে যেতে হবে। এই দুই মতের মধ্যে আসলে কোন জায়গায় ডিফারেন্স? ধন্যবাদ আপনাকে সালাম ভাই, এবং যারা শুনছেন সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, প্রথমত একটু বলে নেই যে এটা একটু মনে রাখতে হবে, আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আমাদের একটা জোট আছে বাম গণতান্ত্রিক জোট। আমাদের অবস্থানটা এবং এই যে আন্দোলনের কথা, এইটা হচ্ছে অনেক ক্ষেত্রে প্রায় মানে কথা, হ্যাঁ কারেক্ট, সমর্থক। তাহলে এবার আমি আসি আলোচনায়। যদিও আপনি টাইটেল দেখলাম করেছেন রাজনৈতিক সংস্কার কোন পথে, কিন্তু রাজনৈতিক সংস্কার কিন্তু একটা ডিফারেন্ট কেস, আর ওভারঅল সংস্কার আরেকটা। আমি এখন আপনি যে প্রশ্ন বললেন সেই প্রশ্নটাই যদি তুলে ধরতে চাই, তাহলে প্রথম কথা আমরা কি চাই, আমি একটু প্রধান উপদেষ্টার কথা একটু পরে যাই, বা আমাদের জায়গায় যাই, ওটা মিলে যাবে আর কি। একটা হচ্ছে আমরা এইবারের যে আন্দোলনটা হলো বৈষম্য বিরোধী, দেখেন আগে ছিল কি কোটা সংস্কার, তারপরে তরুণরা করেছিল আপনার নিরাপদ সড়ক, তখন রাষ্ট্র মেরামতের কথা আসছিল। এইবার এইটাকে ছাপিয়ে বৈষম্য বিরোধী পজিশনটা আছে, আমি তাদের কথাই ধরি। এবং ওটাও দিয়ে যদি শেষ কথায় আসি, তারা বলল যে একটা ফ্যাসিবাদের বদলে আর একটা ফ্যাসিবাদ আমরা কায়েম করার ইচ্ছা না। আচ্ছা, এইটুকুই থামলাম। তাহলে এইটাকে ধরেই আমরা যদি বলি যে আমাদের কর্মকাণ্ড সংস্কার এদিকে আগাতে হবে, তার মানে আর যেন কখনো এ ধরনের ফ্যাসিবাদী স্বৈরাচারী কাঠামো গড়ে না ওঠে, ওরকম অবস্থা না যায়। তাহলে সংস্কারের প্রশ্ন বা রূপান্তরের প্রশ্ন ওইটাই হবে ভিত্তি। তাহলে সেই ভিত্তি যদি ধরি, সেই ভিত্তির অনেকগুলো কাজ, এটা হচ্ছে প্রথম কথা। অনেকগুলো কাজ আমি ছোট করে নিয়ে আসলাম, ছোট করে আনি। আমাদের মাননীয় উপদেষ্টা তিনি গতকাল যে কয়েকটা কথা বলেছেন, আপনিও তুলে দিলেন, ধরলাম ওইটাই। তাহলে এটা তো নির্বাচিত সরকার না, বিশেষ ধরনের সরকার। ওনাদেরকে কালমিনেট করতে হবে ইলেকশনের, নির্বাচিত সরকারের হাতে তুলে দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কি কালকে একটা ইলেকশন দেবো তাতে তুলে দিলাম? ন, আমরা সেটা বলছি না। আমরা বলছি অন্যান্য সংস্কারের সাথে বাংলাদেশের জনগণের ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার অধিকারও সমর্থক হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ অনেকদিন বাংলাদেশে ভোটটা নির্বাসনে চলে গেছে। আপনি শুধু ইউনিয়ন পরিষদ টু সংসদ না,
আপনি একটা পাড়ার বাজার সমিতি থেকে শুরু করে উপরে বণিক সমিতি সবই আমরা জানি। তাইলে পুরো এই প্রক্রিয়াটাকে ঢেলে সাজাতে হবে। আর এই ঢেলে সাজানোর জায়গায় যদি যান, তাহলে যেমন ধরেন এবার আমি জাতীয় পর্যায়ে যদি বলি, জাতীয় পর্যায়ে নির্বাচন, আমি অন্য সংস্কারের প্রশ্নে একটু পরে আসছি, যে ভালো হবে কি হবে না এটা নির্ভর করছে কি প্রশাসন কি ভূমিকা নেবে, সরকারি মানে আপনি যদি আমি বলতে চাচ্ছি পুলিশ থেকে শুরু করে সব, এটা নির্ভর। আমি একটু আসি যে আমরা এই আন্দোলন যত কিছুই বলি, আপনারা যারা আন্দোলন দীর্ঘদিন ধরে মানুষের ভোটের কথা বলেছেন, তারা তো দীর্ঘদিন ধরে আন্দোলনটা করেছেন, কিন্তু যারা আসলে প্রাণ দিয়েছে সেটা ধরেন সাধারণ মানুষ, বিএনপির কর্মী বা ধরেন অন্য দলের কর্মী, প্রায় 650 মতো মানুষ মারা গেছে। তো সেই 650 মানুষ মারা যাওয়ার পর নিশ্চয়ই ওদেরও ফোকাসটা নিশ্চয়ই শুধু নির্বাচন ছিল না। আমি আসছি এই জন্য আমি কথাটা বলছি, আলোচনার মূল জায়গা নির্বাচনে যাওয়ার আগে আরো সংস্কার যেগুলো দরকার আমি আলোচনা করছি। দেখেন আমি ওই আলোচনায় আসছিলাম, তাহলে আমি যেটা বলছি না, আমি যেহেতু আপনি নির্বাচনটাকেই বলেছেন রাজনীতি, আমি সেইটাও বলছি, কিন্তু ওইটাও করতে হয়, তাহলে এই জন্য বলছি আপনি তাহলে প্রশাসন পুলিশ থেকে শুরু করে অন্য তারা নিরপেক্ষ ভূমিকা নেবে। এখন যা আছে ওটা তো সংস্কার করতেই হবে। আপনি একটা বিচার বিভাগ, বিপদে পড়লে সেখানে যেতে হবে, এটা নিয়ে প্রশ্ন যে আসেই, এটা তো আর বলার অপেক্ষা নেই, তাহলে ওইটাও তো সংস্কার এবং কাজটা আছে। আপনি ধরেন নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে, এই লোক ঋণ খেলাপি কেনা, অমুক কিনা তমুক কিনা, তাহলে দুদককেও ভূমিকা পালন করতে হবে। তার মানে বলছি আপনি যদি আমি ওই পার্সিয়াল ছোট আলোচনাও করি, তাহলে আপনি এই জায়গাগুলো একটা সংস্কারের কাজ করে আসতে হবে ওই জায়গায়, আপনি নির্বাচনের জায়গায়, এবং নির্বাচনের জায়গায় থাকলে পরিষ্কার বক্তব্য আমরা অনেকদিন ধরে বলছি যে বাংলাদেশে আপনি দুইটা বিবেচনা করতে হবে। আমাদের সংবিধান বিবেচনা করলো, জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার বিবেচনা করলে। জাতীয় সংসদ হবে আইন প্রণয়নের, এমপি সাহেব হয়ে জমিদার হবে, এটাকে যদি ভেঙে দিতে পারি, এবং এমপি সাহেব যিনি হবেন আইন প্রণয়নের ভূমিকা রাখবেন। যার জন্য আমরা বামপন্থীরা অনেকদিন ধরে বলে আসছি জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করেন, আর পুরো নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজান। আর স্থানীয় সরকার যে নির্বাচন, ওইখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেন। ধরুন কথার কথা, একজন যদি মনে করে এলাকায় থাকে তিনি সমস্ত উন্নয়ন করবেন, জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হবেন। আর যিনি মনে করবেন যে না আইন প্রণয়ন করবেন, এই জায়গায় থাকবে, তাহলে স্থানীয় কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে জেলা পরিষদ, প্রত্যেকটা নির্বাচন যদি ঠিকমতো হতে পারে, যে ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার, আস্তে আস্তে সংকটগুলো একদিনে কাটবে না, অনেক কাজগুলো কেটে যাবে। তাহলে এইটা হলো নির্বাচন। শেষ কথা যে আপনি গেলে, সেটা আমি পরের পার্টে হয়তো এই যে আরো সংস্কারের যদি শুনতে চান আমি বলবো, ওই কাজ করতে হবে। কিন্তু তার আগে যে কথাটা আপনি মাঝখানে বললেন, এইটাই অন্যতম গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে আমরা ঠিক যে মুহূর্তে এই যে পরিবর্তনটা ঘটানো হলো, আমরা সবাই মিলে ঘটালাম, সবটাই সত্য, কিন্তু তাহলে এই ঘটানোর একটা বড় অভাব হচ্ছে দেশটা একটা অর্থনৈতিক সংকটের মুখে আছে। এই জায়গাটা দ্রুত ব্যবস্থা নিতে হবে। ঘটনার পর আপনি সূচনা লগ্নে যেমন বললেন, এই ধরনের একটা ঘটনার পরে যে একটা অ্যানার্কি সিচুয়েশন, সেটা যেমন বিবেচনা তো নিতে হবে অবশ্যই, কিন্তু তার আগে যে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটলো, প্রত্যেকটা হত্যাযজ্ঞ ধরে আপনি যেটা বললেন কারা কি কারণে জড়িত, প্রত্যেকটার বিচার করা, তার সাথে যারা জড়িত নেপথ্যে যারা ছিল বিচার করা, এবং এই পরিবারের পুনর্বাসনগুলো করতে হবে। আর আমরা যদি তাদেরকে, এই প্রজন্ম তরুণ এবং রাজনীতিবিদদের যে কথা বলছে, নিশ্চয়ই দায়িত্ব আমরা যদি শো করতে পারি, যেটা আপনি বললেন, হ্যাঁ আমিও পত্রিকায় দেখেছি ইতিমধ্যে বিএনপি যে অ্যাকশনগুলো নিয়েছে, যে সেই রকমের জায়গায় যদি থাকে যে আগের রাজনীতি আর চলবে না। ছাত্ররা কিন্তু নতুন রাজনীতি, নতুন ঘটনা আমাদেরকে দেখিয়েছে, যে একসময় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে কোনো সময় তিনি যদি দায়িত্ব পালন না করতে পারেন, তাকে নিচেও নিয়ে আসা যেতে পারে। আমরা ছাত্রদেরকে এও বলতে দেখেছি যে তারা কিন্তু এই সরকারের প্রথম ব্যর্থতাটাও চিহ্নিত করেছেন। আমরা একজন সমন্বয়কটা বলেছেন, আমি ওই জায়গাটা আমি ধরছি না, তার মানে কি একটা চেক এন্ড ব্যালেন্সের জায়গায় তো, আমি শুধু ওদের না, আমি এই কথাটাকে আবার একটু ব্যাখ্যা করেই বলতে হয়। ওরা যেটা করেছে একটা পর্যায়ে করেছে, সেটা ওরা করুক, ওটা নিয়ে আমি এখন মন্তব্য করবো না এক একটা ধরে। কিন্তু আমি বলছি চেক অ্যান্ড ব্যালেন্সটা এইখানে তো খালি ছাত্র নেই, আন্দোলনকারী তো আমরাও, ওনারাও, এই সবাইকে, আমাদের যারা ছিল সবাইকেই অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স করার ক্ষেত্রে আপনার কতগুলো নীতিমালা দাঁড় করাইতে হবে। যেমন ধরুন দখলদারের কথা উঠলো, তাহলে দখলদারিত্বের জায়গার, এ তো এক দল থেকে আরেক দল বিজয়ী হয়নি, তাহলে আরেক দল তো দখল করবে না, তাহলে করতে হবে ওইখানে, আবার যে আছে আপনি রাখতে পারবেন না, তো দলীয়করণ, তাহলে ওইখানে তাকে বাদ দিয়ে আপনি নির্দলীয় দক্ষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। আপনি অনেক কাজ দেরি করা যাবে না, নির্বাচন কমিশন অনেকগুলো প্রশ্নবিদ্ধ, আপনি এই কাজটা কেন দেরি করবেন? তাহলে মানুষের মধ্যে কিন্তু অন্য চিন্তা হবে, যারা আবার একটু ব্যালেন্স করতে চায়। সালাম ভাই যেটা বলেছেন যে অনেক জায়গায় তো আমরা পদত্যাগের হিড়িক দেখছি, একে ওকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমি তো এই কথাই বললাম, আমি তো এটাই বলতে চাইছি যে ওইটা তো হবে না। যেমন ধরুন
আপনি এক জায়গায় দলে বলে চলে গেল, এই তুমি পদত্যাগ করো। ন্যায্য কি অন্যায্য তো আমরা জানি না। সুতরাং এই জায়গায় তো আপনাকে করতে হবে একটা নীতিমালা করতে হবে। যদিও ওনারা 8 তারিখে দায়িত্ব নিয়েছেন, আর সময় হয়তো কম, 20 দিনও পার হয়নি। কিন্তু যেমন আমরাও যখন ওনার সাথে দেখা করলাম, প্রধানমন্ত্রী আমরা বলেছি যে এই কাজটা আপনারা অন্ততপক্ষে সিগন্যাল দেন, ওপেন বলেন যে যদি কেউ জোর জুলুম করে কোনো কিছু করো আমরা বিবেচনা করে দেখব, যদি ওই লোক দল নিরপেক্ষ না হয় এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না হয় তাকেও আমরা রিমুভ করে দল নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে আমরা এখানে বসাবো। তা আপনার তো একটা সিগন্যাল দিতে হবে, তাইলে দেখবেন অনেক দখলদার অনেক জায়গায় কাজটা বন্ধ করেছে। কিন্তু হাত দিতে হবে, যেটা সালাম ভাইও বলেছেন, কতকগুলো জায়গায় দৃশ্যমান, সেই দুদক থেকে শুরু করে বিচার বিভাগ বলেন আর এই যে নির্বাচন কমিশন বলেন, এই জায়গাগুলোকে দেরি করা যাবে না, ত্রাস দিয়ে হাত দিয়ে আগে। আমি আবার আসতে চাই একটু জনাব আব্দুল সালাম আপনার কাছে। দীর্ঘ এগুলো আসলে দর্শকের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। দীর্ঘদিন বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল ক্ষমতায় না থাকার কারণে তারা নিশ্চয়ই অনেক জায়গায় বঞ্চিত হয়েছে। তো যখন এই সরকারের পতন ঘটলো সেই জায়গাগুলোতে, যেমন চাঁদাবাজির ক্ষেত্রে আমরা দেখেছি, দখলদারিত্বের কিছু অভিযোগ আমরা গণমাধ্যমে উঠে এসেছে, আপনিও নিশ্চয়ই দেখেছেন। তো সেখানে আপনাদের অবস্থান হিসেবে আমরা দেখেছি কিছু বহিষ্কার করছেন। বহিষ্কারগুলো কিন্তু আগের মেকানিজম, যে বহিষ্কার করে দিলাম, কিন্তু দলের কোনো পলিসিতে আপনারা কোনো ধরনের চেঞ্জেস আনার চিন্তা করছেন কিনা বা আলোচনা চলছে কিনা, যারা এই সাহসটাই যাতে আর না পায় মানুষ? না, এটার জন্য তো দেখেন, প্রথমত যেটা যে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো অসুস্থ, তারপরেও অনেক যখন মানে মুক্তি পাইলেন, মুক্তি পাওয়ার সাথে সাথে কিন্তু তিনি তার একটা দিছে, মেসেজ একটা দিছে, এবং সেটাতে কিন্তু হিংসা, বৈষম্য, মানে সবকিছুর ঊর্ধ্বে উঠে যাতে কোনো কিছু না হয়, ভালোবাসার বাংলাদেশ, সবাইকে ভালোবাসার বাংলাদেশ, প্লাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবও দিছে। এটা হলো যে এখন বিএনপি তো একটা বিশাল দল, আগে ক্ষমতায় ছিল, স্বাভাবিকভাবে নির্বাচন হলে আবার ক্ষমতায় যেতে পারতো, এখন যাবে। এখন এইখানে তো আর বিএনপি যেটা আমরা যেটা জানি যে সবসময় যেটা হয়, যে আমরা নিজেরাও দেখছি যে ধরেন আগে হয়তো যদি এখানে 500 থাকতো, এখন এখানে 2000 হয়ে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে দেখা যাইতেছে যে আমরা যেটা বলছি যে অনুপ্রবেশকারী, অর্থাৎ যারা ছিল আওয়ামী লীগের ব্যানারে ছিল, তারা ওইখানে হয়তো সুযোগ সুবিধা পাইছে, এখন হয়তো আবার বিএনপির কাঁধে আইসা সেগুলো নেওয়ার চেষ্টা করতেছে, এগুলো যাতে না পায়। এবং এগুলোর কারণে হয়তো কিছু কিছু ঘটনা ঘটছে, তবে বিএনপি এই ব্যাপারে স্ট্রিক্ট। এবং এইটা আরেকটা হলো, কথা হলো যে বিএনপি কি কম ক্ষতিগ্রস্ত হয়েছে গত 17 বছরে? আপনি যদি দেখেন যে অনেকের পার্সোনাল, অনেকের জায়গা জমি, অনেকের ব্যবসা, অনেকের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তারা নিয়ে নিছে। এখন এইগুলো নিয়ে যদি এখন আমরা বলি যে তোমারটা নিয়ে নিছে, আমার আবার নিল কিনা, ফেরত নিল, সেগুলো আবার সেই একই জায়গায় চলে যায়। আমরা এই জন্য বলছি তুমি সেটাও যাবা না। এখন এটা দেখা যাক, এটা হবে, ইলেকশন হোক, তারপর আস্তে আস্তে তোমার যদি রাইট থাকে, তোমার রাইট থাকলে তুমি সেটা পাবা। কিন্তু বিএনপি তো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপির এরকম মাছের ঘের তারা দখল করে নিছে না? এরকম এমপি আছে, অনেক মন্ত্রী আছে যারা ক্ষমতায় এসে তার ব্যবসা দখল করে নিছে, তাই না? যে অনেক সময় তার প্রতিষ্ঠান দখল করে নিছে, এগুলো তো নিছে আওয়ামী লীগ। তো সেই প্রতিষ্ঠানগুলো এখন তারপর সব কিছুই যে বিএনপি করতেছে সেটা তো না। ওই দিন মনে করেন যে বিপ্লব যেটা ঘটলো, আজকে গণভবনে ঢুকে সবাই যেভাবে সমস্ত জিনিসপত্র উজাড় করে নিয়ে গেল, সবকে বিএনপি নিছে বা বিএনপি কি ওখানে ঢুকছে? তাই কাজে এটা বুঝতে হবে যে মানুষের যে ক্ষোভটা, এই ক্ষোভের বশবর্তী হয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার দায়িত্ব বিএনপির না, সেটার দায় আওয়ামী লীগের। যেটা আমরা বলছি, শোনেন, বারবার যেটা বলছি আমরা, এইখানে বসেও বলছি আমরা, যে যদি আজকে শেখ হাসিনা যে পথে নিয়ে যাচ্ছে দেশটা, এটা কোনোভাবেই সুন্দর না, তার জন্য মঙ্গলজনক না, এখানে বসেই কিন্তু আমরা বলছি। কিন্তু সে শুধু শুনে নাই। আজকে যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে তার ক্ষমতার পট পরিবর্তন হইতো, তাহলে কি আজকে অবস্থা যাইতো তো না। অর্থাৎ তার অহমিকা, তার জেদ, সবকিছু নিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। এবং আজকে যে পুলিশও যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কেন? যে পুলিশে উনি দলীয়করণ করে ফেলছে। এই পুলিশ দিয়ে যেভাবে অত্যাচার করছে, আপনি চিন্তা করতে পারেন, আবু সাইদরে গুলি করে মারলো, দেখতেছি আমরা যে পুলিশ, কিন্তু সেই হত্যা মামলায় কাকে দিল? একটা মাইনর একটা ছেলেকে, যে ছেলে তাকে হত্যা মামলা, ও মিছিলে ছিল, অপরাধটা সে মিছিলে ছিল। তো এরকম আমাদের তো হাজার হাজার মামলা, সেগুলো একদম এখন তো তাই না? এখন এই যে এগুলোতে ভিক্টিমাইজ হচ্ছে, তো এগুলো তো মানুষের মনের মধ্যে ক্ষোভটা তো আছে। একটা প্রশ্ন আপনি যদি অনুমতি দেন একটু জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে আপনাদের সাথেও তো প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে, সেখানে আপনারা কি খুব সুনির্দিষ্ট সংস্কারগুলোর কোনো ক্ষেত্র বা প্রায়োরিটি
ওনাকে সুপারিশ করেছেন বা আপনারা দাবি দিয়েছেন যে এই জায়গায় না না সংস্কারগুলো শোন, আমরা যেটা তো কিছু কিছু আমরা তো আগেও আমরা ওপেন না না এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আপনারা খুব এখানে তার স্পেসিফিক সেগুলো আলোচনা হয়নি। এই জন্যই তো বললাম যে এখন যদি প্রধান উপদেষ্টা ডাকে যে আমার একটা রোড ম্যাপ দিব, ঠিক আছে আসেন আমরা ডিসকাস করি, তো অনেকগুলো আলোচনা হতে পারে। তারপরে যদি উনি করে যে ঠিক আছে সংস্কার দরকার, কি কি সংস্কার দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে। এগুলো নিয়ে আমার কথা হলো যে এগুলো নিয়ে আলোচনা শুরু হোক, শুরু হইলেই তো এটা একটা পর্যায়ে যাবে, তাই না? আলটিমেটলি তো ওনাদেরকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন ওনাদেরকে উপহার দিতে হবে, আর সেটার জন্য তো একটা রোড ম্যাপ ওনাদের লাগবেই, তাই না? এটা তো হলো একটা কাজ। আর পাশাপাশি এইটার জন্য যে হ্যাঁ এগুলো যাতে সাস্টেনেবল হয়, ভবিষ্যতে যাতে আবার সেই ইলেক্টেড গভর্নমেন্ট আবার স্বৈরাচার না হয়ে যায়, সেটার জন্য কি আপনাদের মহাসচিব আজকে যেটা বলেছেন একটু যদি আমাদের দর্শকদের একটু ভেঙে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ গণতন্ত্রের পথে থাকবেন ততক্ষণ বিএনপি তাদের সমর্থন দিয়ে যাবে, এটা মানে আসলে উনি কোন বিষয়টাকে ইঙ্গিত করেছেন? শোন, এটা তো হইলো যে যত অর্থাৎ যে স্পিডটা নিয়ে আজকে গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লবের, এটা একটা স্পিড আছে ডেফিনেটলি, সেই স্পিডটা তো ওইটাই হলো মূল। না না এটা শোন, যখন আমি একটা চেয়ারে বসি বা যে একটা ক্ষমতায় বসি, আজকে আওয়ামী লীগ কি ক্ষমতায় বসার আগে বলছিল যে আমি বৈশা স্বৈরাচার হব? সে তো বলছে লাস্ট বলছে আমি মানে ডেমোক্রেট, কিন্তু কার্যত তো ছিল না, তাই না? তো সেটাই অর্থাৎ হলো যদি আপনি প্রো পিপুল সবকিছু আপনার থাকে, প্রো পিপুল অ্যাটিটিউড থাকে, প্রো পিপুল আপনি কাজগুলো করেন, তাহলে তো স্বাভাবিকভাবে প্রো পিপুল হইলে আমরাও তো সেটার সাথে আছি। যে কারণে আমরাও তো বলছি যে হ্যাঁ আমাদের দল থেকেও বলা হয়েছে যে যতটুকু সময় তাদের দেয়া দরকার আমরা সেটা দিতে রাজি আছি, আমরা তো মানা করি নাই, তাই না? জি ধন্যবাদ। আমি আবারও যেতে চাই জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে। যেমনটা আমরা জানি যে আসলে এই সরকারের একটা প্রেক্ষাপট আমরা জানি, এমন তো না যে নিশ্চয়ই ওনারা আগ্রহী ছিলেন এই দায়িত্বটা নিতে, তারপরে ওনারা এসছেন, এরকম কিছু না, একটা সিচুয়েশন তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভের ভিত্তিতে ছাত্ররা এবং সমস্ত রাজনৈতিক দলগুলো একটা আন্দোলনের সূচনা করেছে এবং শেষ পর্যন্ত এই সরকারের পতন হয়েছে। তো সেই রকম জায়গায় এটি তো ঠিক টিপিক্যাল কেয়ারটেকার গভর্নমেন্টের মতো, এটার নিশ্চয় রোল এবং রেসপন্সিবিলিটিস নিশ্চয়ই না আগের কেয়ারটেকারগুলোর মতো। তো সেই ক্ষেত্রে আসলে ওনাদের প্রায়োরিটির জায়গাটা কি হবে? আচ্ছা, আমি এক্ষেত্রে একটু কথা বলে রাখাই ভালো। জি, ধরুন আমরা সামনে থেকে ছাত্র জনতা যেভাবে একটা অভ্যুত্থান সংগঠিত করি সেটা একটা দিক, এর পেছনে আরও কিছু ছিল কি না সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে, সুতরাং সেটি অন্য একটা আলোচনা। কিন্তু আমি ওই যে আপনি যেটা বললেন, আমি প্রায়োরিটির কথাটা বলার আগে একটু বলি, আপনি সালাম ভাইকে জিজ্ঞেস করুন, আমি বলি আমরা যখন উনি এবার আমাদেরকে ডাকার পরে কিন্তু মানে এটা জানা দরকার, কারণ নাহলে অনেক সময় একটু ভুল বোঝাবুঝিও হয়। উনি কিন্তু এইবারও তো জানতে চান নাই যে আমরা কি কি চাই বাকি, যেটা সালাম ভাই বলেছেন ওইটাই কারেক্ট। ওনারা বরঞ্চ উপদেষ্টা ওনারা বললেন যে সেপ্টেম্বর থেকে আমরা আলোচনা শুরু করব, এটা বলেছেন। অন্তপক্ষে আমি তো ছিলাম, আমি সিপিবি কে যেটা বলেছে আমি সেটা বললাম যে সেপ্টেম্বর থেকে আলোচনা শুরু করবো। এবং বললো যে আপনারা তো চিন্তা ভাবনা করেন, আপনারা চিন্তা রেখেন। আমি যে আপনি শুনতে চান কিনা আগে ঠিক করতে হবে, যেটা বললেন শুনতে চেলে তাহলে করা যাবে। এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, ওই যে প্রায়োরিটিটা জেনারেলি ইতিমধ্যে আমাদের পার্টি বা বাম জোটের দিক থেকে প্রেস কনফারেন্সকে বলেছে, আমি সে কথা পরে আসছি, কিন্তু আমি ভিত্তিটা বলতে চাইছি। ওইটা বলার জন্যও ধরুন একটা রাষ্ট্র একটা মেকানিজম যে কাঠামো, তার তো আগে তো আমার তথ্যপাত্র জানতে হবে। এই কথা যদি বলেন কি জানেন না আপনারা, আমি কিন্তু এবার একটু কোট করি, আসলে তো অনেক কিছু জানি না, কারণ অনেক তথ্য তো আগে হাইড করা হয়েছে। আমাদের এবারে দেখলাম একজন উপদেষ্টা এসে বললেন না যে আমাদের মুদ্রাস্ফীতির যা প্রকৃত তথ্য আমরা সেটাই বলবো। কারেক্ট, ওনাকে ধন্যবাদ জানাই। তার মানে আমরা বলছি যে যখন আমরা আলোচনা করব আরও, এখন তো জেনারেলি একটু পরে আমি এখনই বলে দিচ্ছি, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যদি পরিষ্কারভাবে জানতে চায় তারা, তাহলে প্রকৃত চিত্র আপনি অর্থনীতি বলেন বিভিন্ন জায়গায় সেই চিত্র আমাদের কাছে আমাদের সরবরাহ করতে হবে, কারণ আগের চিত্র সব যথাযথ ছিল এমন তো প্রমাণ হচ্ছে না, তাই না? তাহলে সেটা বললেই কিন্তু আমরা এটা বলতে পারবো। এবার আসি, যদি আপনি অগ্রাধিকারের কথা বলেন, ধরুন আমরা যে সময় আপনার এখানে বসে কথা বলছি এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিন্তু অগ্রাধিকার হচ্ছে যে একটা শান্তিপূর্ণ পরিবেশ আগে চাই, আমার জানমালের নিরাপত্তা, জননিরাপত্তা। কারেক্ট। তাহলে এখন কিন্তু এইটাই, কিন্তু প্রথম দিনে আমাদের অগ্রাধিকার কি, এবং এখনো সেটা আছে। আপনি 1 নম্বর 2 নম্বর বলেন হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা বিচার, এবং প্রকৃত এটা খালি একটা ঘটনা হয়েছে সেটা না, কি কারণে নেপথ্যে কি ছিল প্রকৃতভাবে নিয়ে আসতে হবে। আপনি জায়গাগুলো নিতে পারেন। একটা বড় কাজ হচ্ছে মুদ্রাস্ফীতি, খাওয়া দাওয়া, এটা নিয়ে কিন্তু মানুষ এখন অত এই চিন্তা করতেছিল না। তাহলে এই যে কি বলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ
আপনি অন্য অন্য জায়গাগুলো আছে, শ্রমজীবী মানুষ আমরা জানি অনেকে কিন্তু বেশ কয়েক মাস বেতন টেতন পায় না, আরও সংকট শোনা যাচ্ছে। সুতরাং অনেক দিনের দাবি যে অন্য সংকটের মধ্যে একটা রেশনিং বা তাদের কিভাবে তার ন্যায্য জায়গাটা লাগে, তাহলে আপনি তো আগে সেই পেটে ভাতের আপনি এই জায়গাগুলোতে যাবেন, তারপর আপনি অটোমেটিক্যালি অন্য অন্য যে পয়েন্টগুলো আছে সংস্কারের এই কাজগুলোর মধ্যে ঢুকতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই জায়গাগুলোতে আমি আর রিপিট করছি না, যেমন ধরে নেন এই যে যে মানে কতগুলো প্রতিষ্ঠান যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রত্যেকটা সবকিছু আইন কমিশন, তথ্য কমিশন, আস্তে আস্তে আপনি এগুলো করতে হবে। একটা পাবলিক সার্ভিস কমিশন সবচেয়ে বড় কাজ হবে যে অর্থনীতির সংকট যেটা আছে, কারণ আপনি ধরেন আমরা অন্য অন্য কাজ করতে থাকলাম, অর্থনীতি যদি আর একটা বড় সংকটে পড়ে যায়, কারণ মনে রাখতে হবে এখানে যে আমরা যে একটা কি বলবো যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে আসছি, এইখানে কিন্তু সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদী শক্তি, ভূ রাজনৈতিক কারণে নানা ধরনের খেলা খেলতে চাইবে। তা সেই খেলার মধ্যে আপনাকে যে অর্থনৈতিক বিপদে ফেলবেন আপনি কি নিশ্চিত? তাহলে আপনাকে তো উইনোভারের জায়গাটা লাগবে, আপনাকে তো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এটাকে মানে কি বলবো সংকট দূরীকরণের জায়গায় যেতে হবে, সেইটা একটা অন্যতম কাজ। তাহলে এই কাজগুলো করার সাথে সাথে আমরা যেটা বলি পলিটিশিয়ান হিসাবে এবং বাংলাদেশের যেভাবে যে নির্বাচিত সরকারি দেশ শাসন করবে, একটা কথা সবসময় বলতে হবে যে আমি নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করলাম। ভোট কবে দেব পরে, আমি আরেকটা সম্পূর্ণ প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটি হচ্ছে যেটা সালাম ভাই বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা 10 বছরও শেষ না হতে পারে, এটা আপনার আজীবন চলতে পারে। আবার এট দ্য সেম টাইম একটা ভালো নির্বাচন যেটা সবারই প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর, সেটা পর্যন্ত যেতে হলে যে বেসিক জায়গাগুলো আছে সেটাও নিশ্চয়ই 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে সম্ভব কিনা সেটা যদি একটু বলেন। না আমার কাছে যদি বলেন, আমি বলছি যে এখানে একটু আবার একটু রিপিট সংস্কারের মধ্যে এই পর্যন্ত আমরা যেটা দেখলাম কিছু পদত্যাগ দেখলাম, না আমি আসছি ওটা কোনো মানে ওটা মেজর কোনো কাজ না। আমি আবার একটু খালি বোঝার জন্য বলছি, ধরুন নির্বাচন ব্যবস্থা কি হবে এইটা শুধু যদি আমরা আলোচনা করি এত সময় লাগবে না, কিন্তু এর সাথে আমি আগেই বলেছি যে আপনি ধরেন আমরা অনেকদিন ধরে কি বলছি, আমাদের নির্বাচনটা একটা হচ্ছে টাকার খেলার কাছে বন্দী, পেশিশক্তির কাছে বন্দী, একটা আঞ্চলিক সাম্প্রদায়িক প্রচারের কাছে, আর হচ্ছে প্রশাসনিক কারসাজির কাছে বন্দী। তাহলে এর থেকে যদি মুক্ত করতে হয় তাহলে আপনি যে যে সংস্থাগুলো এর সাথে জড়িত সেটা আপনাকে করতে হবে, তাহলে ওর জন্য তো একটু সময় লাগবেই। তাহলে আপনি যদি দৃশ্যমান ভূমিকা নেন তাতে 3 দিনের জায়গায় 4 দিনের লাগলে কিন্তু কেউ মাইন্ড করবে না, কিন্তু আপনি দৃশ্যমান ভূমিকা না নিয়ে খালি ওরালি বললেন তাহলে প্রবলেম। আর সংস্কারের কাজের মধ্যে ওই যে বললাম একটা বেসিক প্রধান জায়গা আনুপাতিক নির্বাচন। আপনি সংসদ সদস্যরা যদি আইন প্রণয়নকারী হন তাইলে কিন্তু এটা কোনো অসুবিধা না, স্থানীয় সরকারের শক্তিশালী করে এই কাজটা যদি করেন সেই কাজটা করতে হবে। ধরুন ওইটা যদি দেরি হয়, আপনার একটা বড় কাজ হচ্ছে আপনার এই যে আমাদের সিস্টেমে আছে, আপনি যদি 10%ও ভোট পান, 90% ভোট পেলেন না, আপনার থেকে কেউ আরো কম ভোট পেয়েছে, আপনাকে কিন্তু জিতিয়ে দেওয়া হলো। তা 53 বছরে বাংলাদেশ এটা রাখবো কেন? তাহলে আপনাকে একটা বুদ্ধি করতে হবে যে মেজরিটি ভোট যেটা আপনি প্রপোর্শনের বাইরে এই আলোচনাটাও কিন্তু এসছে যে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র আছে বা অন্যান্য জায়গায়ও আছে যে ধরেন আপনার দুবারের বেশি, এগুলো কিন্তু আলোচনায় এসছে। দুবারের বেশি ক্ষমতাকে আপনার বিকেন্দ্রীকরণের জন্য এই আলোচনাগুলো তো রাজনীতির সংস্কারে আসা। আমি বলছি এই আলোচনাগুলো অবশ্যই আপনি যে বলছেন, যেমন ধরেন না ভোট থাকা দরকার, রিকল সিস্টেম থাকা দরকার। আপনি ধরেন যে টাকার খেলার কথা আমরা বলছি, আমার ধারণা সালাম ভাই অনেকদিন ধরে আমরা কথা বলি, আশা করি দ্বিমত করবেন না। আমরা যদি টাকার খেলা বন্ধ করতে চাই, নির্বাচন কমিশন যদি দায়িত্ব নেয় যে কথার কথা এই অঞ্চলে যে কয়জন ক্যান্ডিডেট আছে, কোনো তোমরাও কারোর পোস্টার ছাপার দরকার নেই, আমাদের দরকার নেই, তারাই সব করবে, তারাই এখানে 50টা অঞ্চল করবে এবং তারাই প্রজেকশন মিটিং করবে, টেলিভিশন সমমর্যাদার জায়গায় যাবে। তাহলে আপনি কিন্তু এই যে টাকার খেলা বা যে কথা ওনাকে বলছিলেন যে টাকা দিয়ে মনোনয়ন দেবে কিনা, আপনি দেখবেন অটোমেটিক্যালি কমে যাবে। এবং এটা কিন্তু সম্ভব কেন, ছোট্ট করে খালি মনে করাই দিই, 7-8 সালে যখন সংস্কার হয়েছিল, বিএনপিকে তখন নানা কারণে পেছনে রাখা হয়েছিল, সেটা অন্য আলোচনা। আমরা কিন্তু আলোচনার মধ্য দিয়ে তখন কিন্তু দেখবেন একরঙা পোস্টার আসছিল, দেওয়াল লেখা বন্ধ করা হয়েছিল, আপনার কিছু না ভোট কিন্তু ছিল, পরে এই সরকার এসে না ভোটটা আবার বাতিল করলো। তাহলে এটা করা যাবে না তা না, ইচ্ছা যদি থাকে এবং ইচ্ছা রাজনৈতিক দলগুলোকে, এবং আমি দেখি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলেই আমরা বলেছি বিনা কনসালটেন্সি ফিতেই আমরা এগুলো পথ দেখিয়ে দেব। আমরা আপনাদের আলোচনা আরো শুনবো, তবে একটা বিরতি নিচ্ছে। দর্শক, আওয়ার ডেমোক্রেসিতে নিচ্ছে ছোট বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতি পরে আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতির সংস্কার কোন পথে। আমরা ফিরছি আলোচনায়, আবারও যেতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম আপনার কাছে। যেমনটা রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে আসলে যদি ইচ্ছে এবং
আপনার যদি টার্গেট থাকে তাহলে আসলে যে রাজনৈতিক সংস্কারের কথা বলছে এটা খুব বেশি সময় লাগবে না। আপনি প্রথম কথা এটা নিয়ে আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। এবং আপনারা নির্বাচনের জন্য, আপনারা তো সরকারের কাছে এক ধরনের নির্বাচনের রোডম্যাপ চাইছেন, আপনারা নিজেরা কোনো ধরনের রোডম্যাপ ভেবেছেন কিনা একটু যদি বলেন। না ধরেন এর আগে তো আমরা সরকারের কাছ থেকে আসতে হবে এটাও তো নট নেসেসারিলি, আপনাদেরও একটা রোডম্যাপ আছে কিনা? না আমাদের তো আছেই, সেটা যদি একটু বলেন। না আমরা তো ধরেন ওপেনলি কিছু বলছি, কিছু টুকটাক তো আপনারা নিজেরও দেখছেন, কারণ আমরা তো বলছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আমরা বলছি, এটাও কিন্তু একটা বেসিক চেঞ্জ। তারপরে আলোচনার মধ্যে আসছে সেটাও হচ্ছে আনুপাতিক যে ভোটের জায়গাটা, এটা আপনারা এইটা আমরা এখনো মানে এই ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি বা এই ব্যাপারে আমরা আলোচনাও করি নাই, এই বিষয়টা আসে নাই, তাই না? তারপরে ধরেন সেটা আলোচনায় আসছে যে অন্তত 2 বারের বেশি এটা আপনারা সরকার প্রধান, এইটাও আমাদের আলোচনায় আসছে। তো এই ধরনের বেসিক আরও কিছু জিনিস আছে। এই জন্যই বললাম যদি এখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট যদি এটা আলোচনায় আসে তাহলে কিন্তু দেখা যাবে যে সেখানে সব রাজনৈতিক দলগুলো বসে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবে। এবং হয় উচিত যে একটা সরকারকে যখন আপনি ক্ষমতায় পাঠানোর আগে কিছু জায়গায় বাইন্ডিংসটা আপনাকে আগেই দিয়ে দিতে হবে। যদি না দেন তাহলে হচ্ছে কি, যেমন আজকে বললাম না যে সরকার প্রধান বা একটা মন্ত্রী বা একটা এমপি সে কোনো আইনের তোয়াক্কাই করতেছে না। তারপরে দেখা যাচ্ছে সবচেয়ে বড় কথা এখানে খালি আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে বলবেন কেন, এখানে তো প্রশাসনটা একটা বিশাল ফ্যাক্টর যারা রাষ্ট্র চালায়। আজকে আপনি আমার পাশাপাশি ভারত আছে, চিন্তা করে দেখেন এখানে বিশাল নির্বাচন কমিশনটা নির্বাচন করে এবং তাদের প্রশাসনটা দেখেন। এর আগে দেখা গেছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে অমুক না সরাইলে আমি নির্বাচনই করতে দেব না, এবং পরে ওইখান থেকে বলছে যে ওখানেই থাকবে এবং ওইটা ভাবেই করা হবে, তুমি নির্বাচন করবা কি করবা না ইটস উইল ডিসাইড। অর্থাৎ এইখানে এই যে মানে আপনার প্রশাসন যেটা তারা যদি নিরপেক্ষ না হইতে পারে, আর নিরপেক্ষর সবচেয়ে বড় যে বিষয়টা হলো এখানে আপনাকে দেশপ্রেমটা এখানে মূল। আর এখানে যদি আজকে সবকিছুতেই বলে যে আমি প্রশাসনে বসতে পারলেই, এখন বিসিএস ক্যাডার হওয়ার জন্য সবাই ব্যস্ত, ঢাকা ইউনিভার্সিটি আন্দোলনের শুরু ব্যস্ত হয়ে থাকে, তাই না? বিসিএস ক্যাডার এটা অন্যভাবে নিবেন না। শিক্ষক আপনি দেখেন যে আগে যে মেধাবী যে ছেলেটা তার অনেকে কিন্তু সেখানে শিক্ষকতার জন্য সে চয়েস দিত, কিন্তু এখন কিন্তু সেটা দেয় না। আর বিশেষ ক্যাডার হওয়ার জন্য সে বেশি ব্যস্ত থাকে, কারণ ক্ষমতা ওই যে পাওয়ার, অর্থাৎ এই যে পাওয়ার মঙ্গারি পাওয়ার হইতে পারে, সবাই চায় পাওয়ার, কিন্তু সেই পাওয়ারটা কোনোভাবেই মানে খারাপের জন্য হবে না, বা শুধু ব্যক্তির স্বার্থে হবে না, সমষ্টির স্বার্থে। আপনাকে যখন পেয়েছি আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি দুইটা বিষয় খুব স্পষ্ট বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট, সেটা 2 বারের বেশি সরকার প্রধান থাকা যাবে না, এটা আপনাদের চিন্তা ভাবনার মধ্যে আছে এবং এটা হয়তো আপনারা যখন আলোচনায় বসবেন এগুলো আপনারা তুলে ধরবেন। কেয়ারটেকারের ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন? কেয়ারটেকার তো আমরা দেখেন আমরা বারবার বলছি, আপনি একটা ওইটা কি শেষ পর্যন্ত এইগুলো যদি সংস্কারের মধ্যে যদি আমরা আনতে পারি, প্রাতিষ্ঠানিক সংস্কার, ওইটাও আসবে। কারণ এটা তো দেখেন আপনারা একটা যে দেখেন বিএনপি কতটুকু, এই যে আজকে বললাম যে আজকের এই সরকারের পতনটা এইভাবে হইলো কেন? আজকে দেখেন 96 নির্বাচনে ওনারা প্রায় অনেক দলই মানলো না সেই নির্বাচনটা, যেহেতু কি হয়েছে বিএনপির অধীনে নির্বাচন রয়েছে, এক মাগুরার নির্বাচন নিয়ে তারা সেটাকে করলো। এবং সেখানে দেখেন খালেদা জিয়া কতটুকু মানে গণমুখী হইলে সেই সিদ্ধান্তটা তিনি সেটা মেনে নিলেন। এখন তো তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, মন্ত্রী পরিষদ হয়ে গেছে, পার্লামেন্ট তার আছে, কিন্তু তারপরেও কিন্তু সেটাকে জোর করতে চান, সেইখান থেকে সে রিজাইন করে সেটা নিয়ে আসছেন। তথা হলো যে আজকে দেখেন যে আজকে যে দেশের যে জটিলতাটা তৈরি হলো, আজকে যদি আওয়ামী লীগ যদি সেই পথে হাঁটতো তাহলে তো এই অবস্থাটা হয় না। প্লাস এই গত 15-17 বছরে সবচেয়ে যে ক্ষতিটা করে গেছে, আপনি দেখেন সরকার বলেন, সরকারি দল বলেন, প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, পুলিশ বলেন, একাকার একটার সাথে আপনি আরেকটা আলাদা করতে পারবেন না। এখানে কি পুলিশ কি ছাত্রলীগ না ছাত্রলীগ পুলিশ, এরকম একটা পর্যায়ে আজকে বিচারের অবস্থা সেখানে একই অবস্থায় নিয়ে গেছে।
আজকে প্রশাসন বলতে কিছু নাই। আজকে প্রশাসনের একজন দ্বারা এসে রাজনৈতিক নেতার মতো বক্তৃতা দিতেছে, পুলিশের এক বড় নেতা বলতেছে আওয়ামী লীগকে আমি ক্ষমতায় আনছি। অর্থাৎ এই যে সব কিছু প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিছে। আপনার প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীনভাবে তাদের যার যার দায়িত্বটা কাজ করতে না পারে, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স হবে কি? একটু যদি সুস্পষ্ট ভাবে বলেন যে আপনারা আবার কেয়ারটেকারের পুনর্বহাল এটা আপনারা চান না? কেয়ারটেকারের জন্য তো আমরা আন্দোলন করছি না, এইরকম ফ্রেমওয়ার্কে সেটার এই সরকারের পক্ষে সেটা তাদের ম্যান্ডেট আছে কিনা বা কোনো আপনাদের? না না, এটা তো বললামই যে আমরা তো কেয়ারটেকারের জন্য আন্দোলন করছি। কেয়ারটেকার আজকের এই সরকারও তো কেয়ারটেকার সরকার না, ওনারা অবশ্যই এটি অন্তর্বর্তীকালীন, এই তো একই অন্তর্বর্তীকালীন একই। যে আমি একটু প্রিন্স ভাই আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের অবস্থানটা কি? না, আমার মনে হয় একেবারে কংক্রিট অবস্থান বলে দিই। তার আগে একটু বলি, একটা তথ্য আপনাকে দেওয়ার জন্য, এটা অনেক সময় বলেছি, হয়তো অত সামনে আসে নাই। ওই যে ৭-৮ সালে যখন সংস্কার নিয়ে আলোচনা হয়েছিল, নির্বাচন কমিশন ২০০৮ সালে একটা পুস্তিকা প্রকাশ করেছিলেন। আপনি ওই পুস্তিকা দেখলে, আমি ধন্যবাদ জানাইছি ওনাদেরকে, এখনো জানাই, ওইখানে দেখবেন যে যে দল যেসব কথা বলেছিল, ওনারা হয়তো যেটা রাখতে পারেনি বলছিল এই কারণে পারেনি, আগামী সরকার আলোচনা এইটা যদি করতো আজকে এই সংকট হতো না। কারণ উনি যেটা বলছেন খুবই কারেক্টলি বলছেন, সংস্কার তো একটা নিয়মিত প্রক্রিয়া। এমনকি আজকে যেটা আমরা বলছি ৩ বছর পরে এটাও আমরা পাল্টাবো, আমরাই পাল্টাবো। তাহলে কতকগুলো জায়গায়, যেমন ধরুন আপনি যে আলোচনা হলো, আমি যদি কংক্রিট ফর্মে বলি, একটা অবশ্যই নির্বাচনকালীন সরকার থাকতে হবে, যে নামে হোক, আমাদের প্রতিষ্ঠান সিপিবি। হ্যাঁ, এইটা হলো বাংলাদেশের বাস্তবতায়। দরকার হলে কেন আগামী যে নির্বাচন হবে এর পরের নির্বাচনগুলোতে একটা নির্বাচনকালীন সরকার, ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে আমরা নীতিমালা করব, ওর মধ্যে একটাই থাকতে হবে যে নির্বাচনকালীন কোন ধরনের সরকার অপারেট করবে, সেটা আমরা আলোচনা করে ঠিক করবো, কোনো অসুবিধা নেই। যেমন ধরুন আমরা সংখ্যানুপাতিক পদ্ধতি বলছি, সালাম ভাইরা এবং অনেক দল কক্ষ বলছে, কোনো অসুবিধা নেই, আলোচনা করি না, আলোচনা করেই আমরা একটা পথ বের করব। এবারে যতটুক পারি আগাবো, নাহলে পরে আগাবো। আমি থেকে এরকম একটা পজিটিভ জায়গায় চিন্তা করেন। ২ বারের ব্যাপারটা আমাদের দিক থেকে বলি, এটা জানেন কিনা জানি না, যে আমাদের দলে কেন্দ্রীয় কমিটিতে ২ বারের বেশি কেউ জেনারেল সেক্রেটারি হইতে পারে না, প্রেসিডেন্ট হইতে পারে না। তা আমরা দলে যখন এটা করেছি, ন্যাচারালি রাষ্ট্রে চাইবই। সুতরাং এই ধরনের অনেকগুলো সংস্কার করা খুবই জরুরি হবে। এবং আমি একটু প্রভোক্ট হয়ে বলছি, আপনি সূচনায় যে আলোচনাটা করছিলেন যে রাজনীতিতে সংস্কার, তার মানে এই জায়গাটা ওইদিকে যেমন আমরা করব, একই সাথে আমাদের কিন্তু এখন রাজনীতিতে আমাদের কিন্তু রেজিস্ট্রেশনের নাম্বার আছে, জানেন আপনি, এবং আমাদের কতগুলো বিধিমালা আছে। যেমন এই যে কিছুদিন আগে আমরা কিন্তু সব দল আমাদের বছরের আয় ব্যয় এখানে দাখিল করেছে, তারা কিন্তু পরীক্ষা করে যে কোনো ব্যবস্থা নিতে পারে। আমরা কিন্তু অনেকগুলো নীতিমালার মধ্যে আছি, এইটা আলোচনা করতে হবে যে ওইখানে কতগুলো নীতিমালা আমাদের কাছে মনে হয়েছে অপ্রয়োজন, আবার নতুন নীতিমালাও দরকার হতে পারে। তার মানে এই কাজগুলো যদি করি, আইনটা ঠিক রাখতে পারি, তাহলে দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক সংস্কার বলেন, গণতন্ত্রায়নের ধারা সবই পারবেন। যেমন ধরেন আমাদের দল থেকে আমরা বহুদিন বলে আসছি, একজন রাজনীতির ছাত্র হিসাবে বুঝি, একটা রাজনৈতিক দলে আপনি যদি গণতন্ত্র বিবেচনা করতে চান, অন্তত 3টা ইন্ডিকেটর দেখেন। ১ নম্বর দেখেন তারা যে নীতিমালা গ্রহণ করছে, মানে তার রাজনৈতিক কর্মসূচি, সেইটা সে দলের সবার সাথে আলোচনা করে নিচ্ছে কিনা। 2 নম্বর নেতৃত্ব ইলেক্টেড, মানে নির্বাচিত গণতান্ত্রিক পন্থাই দলের ভিতরে, সেই দলের মধ্যে আমি বলছি যে সে ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হচ্ছে কিনা। 3 নম্বর আর্থিক স্বচ্ছতা থাকছে কিনা। কিন্তু বড় রাজনৈতিক দল আপনি তো বললেন, কিন্তু বাংলাদেশে যেগুলো বড় বিএনপি, আওয়ামী লীগ, আমরা কি লম্বা সময়, একটা হচ্ছে রাষ্ট্রের ব্যবস্থাপনার কথা বলছি, কিন্তু তাদের দলের ভিতর সেই চর্চাকে আমরা দেখেছি? আমার মনে হয় দেখিনি, কিন্তু কিছু কিছু তো হয়েছে, একেবারে হয়নি আপনি বলতে পারবেন না। কারণ নির্বাচন কমিশনকে এগুলো কিন্তু জবাবদিহি তাদেরও করতে হয়েছে। এখন হয়তো কোনোটা নির্বাচন কমিশন দেখছে কি দেখে নাই তা না, একেবারে হয়নি আমি তা বলবো না, কিন্তু আরো বেশি দরকার। সেইটা আমি বলি অন্য যে কোনো সময়ের তুলনায় 2024-এর জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থান যে নতুন রাজনীতির যে বার্তা দিয়েছে, যে কোনো দম্ভ, হ্যাঁ, কোনো অগণতান্ত্রিকতা তরুণ প্রজন্ম শুধু মানছে না তা না, তারা বুকের রক্ত দিয়ে গুলি করে তাকে থামানো যাচ্ছে না। নো বলতে একটু বাধা শুধু হচ্ছে না, খামোশ বলতেও বাধা হচ্ছে না। একটু সেই জায়গায় আমাদের ভূমিকা রাখা দরকার। রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? না, আমরা মনে করি প্রথমত, কারণ আমরা দেখেছি গণ অধিকার পরিষদ থেকে একটা দাবি এসে আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা প্রথমে বলি যে না, রাজনৈতিক আওয়ামী লীগ আবার তার শেষ পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দল গঠন করা এবং অন্যান্য বিষয় আমাদের সাংবিধানিক অধিকার। সুতরাং কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পয়েন্টটাকে কোনোভাবে গ্রহণযোগ্য, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কথার কথা এখানে যেহেতু আপনি 2টা আলোচনা করলেন, জামাতের প্রশ্ন মনে রাখতে হবে, যেহেতু আলোচনা আজকে অত জরুরি না, তবু আমি হ্যাঁ, কিন্তু আমি বলে নিচ্ছি না, তাহলে ওটা একটু সময় লাগবে, এই কারণে সময় দিলে হবে। আমরা, আপনি খেয়াল করেন, মুক্তিযুদ্ধ যখন আমরা শেষ করলাম, সালাম ভাই তো
ফাইটার, আমরা তো বয়সের কারণে আর যে ওই সময় ছিলাম না। তা ওইখানে যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো, তা কি বললো যে অক্সিলারি ফোর্সও আত্মসমর্পণ করতো, তো অক্সিলারি ফোর্স তো তাদের দল ছিল, তাহলে সেই দলের তো এই জায়গায় থাকারই কথা না। এক, 2 নম্বর হচ্ছে আমাদের রাজনীতিতে আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ এবং মুসলিম ধর্মাবলম্বী, সেই ধর্মে নিয়ে সব কথা বলা যেতে পারে, কিন্তু রাজনীতিতে ধর্মের ব্যবহার যে ক্ষতিকর উপাদান মুক্তিযুদ্ধে তার প্রমাণ হয়েছে। সুতরাং ওইটাও কিন্তু আমাদের সংবিধানে নিষেধ আছে। সুতরাং ওইগুলো মেরামত না করে কারো রাজনীতি করার অধিকার নাই, এইটুকু মনে রাখতে হবে। সুতরাং ওইটা একটা আলাদা পার্ট আর রাজনীতির অধিকার আলাদা পার্ট। আমার যদি কথার কথা নীতিমালায় আমরা এই যে রাজনৈতিক রেজিস্ট্রেশন বই, এখানে সব মিলে দিল একমত হই যে আমি রাজনৈতিক দল করতে গেলে 1, 2, 3, 4 এগুলো মেনে চলবো, না মেনে চললে আমার এখানে থাকার, তো আমরা যদি সবাই একমত হই তখন অন্য আলোচনা। সুতরাং আপনাকে বিবেচনা করতে হবে এর স্থান, কাল, পাত্র, বাস্তবতার ভিত্তিতে বিবেচনা করতে হবে। এটাই হচ্ছে একটু রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে আসলে শুনেন, সবকিছুই আপনার আইন আছে সব, কারণ আপনি মানলেন না, যেটা আপনি শুরুতেই বলছিলেন। আমি শুরুতে এখনো আবার বলতেছি, আপনি বিএনপি কি নিষিদ্ধ দল ছিল? কিন্তু বিএনপির প্রতি যে আচরণ করা হয়েছে সেটা নিষিদ্ধের মতোই, আসলে নিষিদ্ধের মতোই। কাজে এই ডিপেন্ড, এর জন্য প্রথমত হলো যে আপনি ডেমোক্রেসিটা নিয়ে আসেন, জবাবদিহিটা নিয়ে আসেন, এবং যে সাংবিধানিক যে এইটা অধিকারগুলো আছে সেগুলোকে নিশ্চিত করেন, এবং মানে জবাবদিহিটাকে নিশ্চিত করেন, তাইলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আপনি যখনই নিজের বেলায় আপনি সংবিধান মানবেন না, আপনি ধরুন খায়রুল হক এই টোটাল প্রবলেমটাকে নিয়ে আসছে। খায়রুল হক টোটাল প্রবলেম আজকে রাষ্ট্রের সমস্ত এই যে হত্যা বলেন, এগুলো মামলার আবেদন করা হয়েছে, যেটি যদিও ওই থানা এখতিয়ারভুক্ত না বলে সেটা খারিজ হয়ে গেছে, যদিও তার নামে একটি মামলার আজকে আবেদন করা হয়েছে, একজন আইনজীবী করেছেন। কিন্তু এই তো বললো, কিন্তু দেখেন আজকে এই লোকটার আজকে টোটাল এই রাষ্ট্রের এই সমস্যার জন্য দায়ী। এই কাজে এরা ছাড় পাওয়া যায়, এদেরকে যদি আপনি এটার যদি বিচার হয় তাহলে কিন্তু ভবিষ্যতে অন্যান্য যারা এটা হবে না। এবং সেই জায়গায় সে তো করলোই, আবার পরবর্তী পর্যায়ে সরকার তাকে বেনিফিশিয়ারি দিল। প্রধান বিচারপতি সমমর্যাদায় আইন কমিশনের চেয়ারম্যান। হাউ কাম? এটা তো পারে না, এটা সংবিধান অ্যালাউ করে না। তো এই জন্যই বললাম যে আপনি যেটা আছে আইন, সেটাকে যদি আপনি স্ট্রিক করতে পারেন, না করে খালি আপনি বহুত কিছু বললেন, তাহলে তো হলো না। যেটা আছে সেটা করেন না, ওইটুকু করলেই তো আপনার কথাটা হলো আমি আইনটা কেন চাই, বা আমি একটা ভালো কিছু করার জন্য। আপনি মনে করেন যে আজকে এই যে পার্লামেন্টে আগে যে অবস্থা ছিল, আপনি দেখেন সিম্পল একটা ব্যাপার, এমপিদেরকে আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কেন ইনভলভ করলেন? উপজেলা চেয়ারম্যানের কাজ আপনি কেন এমপিদেরকে দিবেন? যখন এইটা হইলো তখনই তাদেরকে দুর্নীতিগ্রস্ত করে দিলেন। রাষ্ট্রেরও দায়িত্ব, যে জাজ হবে, যে শিক্ষক হবে, যে আইন প্রণেতা হবে, রাষ্ট্রেরও দায়িত্ব আছে কিছু কিছু গাইডলাইন গাইড থাকা, কাজের পরিধিটা নিশ্চিত করা, যে আমি ওইখানে সে বারে যেতে পারবে না, সে ওইখানে যা তাস খেলতে পারবে না, বা সে এই কাজটা করতে পারবে না, এটা আইনই আছে। তা আপনি ওইটুকু যদি না দেখেন, তাহলে তো ওপেন করে দেন, তাহলে তো সব হয়ে গেল, মানে টোটাল ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিলেন। আজকে এরা তো এটা করছে। এই জন্যই সবচেয়ে বড় কথা হলো আপনি হাজার আইন মানেন, কিন্তু আপনি নীতি নৈতিকতা, আপনার মোরাল যেইটা, সেটাকে যদি আপনি বিল্ড আপ করতে না পারেন, তাহলে কোনো কিছুই হবে না, কোনো কিছু হবে না। সেটাকে আইন দিয়ে সব কিছু হয় না। আপনার সেটার জন্য মোরাল ডেভেলপমেন্ট, আপনারা তো শিক্ষক মানুষ, তাই না? আপনাদের তো দায়িত্বটা এখানে আরো বেশি। আজকে তো আমরা দেখলাম যে আজকের এই পরিবর্তনের জন্য কিছু শিক্ষকরা তো একটা ভালো ভূমিকা রাখছে, কিন্তু সেটা পার্সেন্টেজ কত? আজকে যে ছাত্ররা একটা বিশাল ভূমিকা রাখলো, কিন্তু গত 15, 16, 17 বছরে যে এখানে তারা ভোটই দিতে পারলো না, সেটার জন্য কোথায় কতটুকু কি হয়েছে? কাজে এইখানে যদি আমি সত্যিকার অর্থে আমি চিন্তা করি যে আমি একটা রাষ্ট্রের এইখানকার নাগরিক, এই অধিকার আমি চাই, এই অধিকার বঞ্চিত হচ্ছে, এই জন্য আমি প্রটেস্ট করলাম। শুধু যদি এইটুকু করি আমরা, তাহলে কিন্তু অনিয়ম সব বন্ধ হয়ে যাবে। প্রিন্স ভাই, অনিয়ম সব বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন সালাম ভাই? আসলেই কি এইটা সম্ভব কিনা? না, আমি মনে হয় উনি আগের যে কথাগুলো বলছেন ওইটা করতে পারলেই সম্ভব। সুতরাং ওনার আকাঙ্ক্ষা কতখানি, এখন ওই কাজগুলো করার ক্ষেত্রে আমি
এটা একটা তো নিয়মিত প্রসেস। এখানে আমি দুইটা কথা বলি, আর শেষ কথাটা আগে বলে নিই। আসলে এই কাজ করতে গেলেও আপনি বর্তমান বাংলাদেশের বাস্তবতা গণজাগরণের ধারা ঠিক রাখতে হবে। তার জন্য 3টা কাজ উনিও বলেছেন, আমি রিপিট করি করে একটা অন্য কথা একটু ছোট করে বলি। আপনি সব কাজে যদি স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, আর সংশ্লিষ্ট এলাকার জনগণের অংশগ্রহণ বা সংশ্লিষ্ট যারা স্টক মানে যারা ওই ভুক্তভোগী তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে আপনি অনেক কিছু পারবেন। এই কাজটা করতে পারলে আপনি আমাদের অগ্রগতির দিকে আমরা যেতে পারবো। এবার আসি অন্য একটা কথা, এই যে আলোচনা শুনেই আমার মনে হচ্ছিল এই কথাটা একটু বলা দরকার। সেটা হচ্ছে, আচ্ছা অন্য কাজগুলো বাদ দেন, আমরা আপাতত যদি এই যে সরকার তিনি একটা ঘোষণা দিক, আমরা কিন্তু ওই দিন ওনাকে বলে আসছিলাম যে এখন অনেক কিছু দখল হচ্ছে পাল্টা হচ্ছে, আপনি খালি ওইটা দেন। একটু আগে আমি বলেছি, ওই আলোচনায় গেলাম না। তো উনি এখন ঘোষণা দিক, চাঁদাবাজি দখলবাজি থাকবে না, এইটুকুনি একটা ঘোষণা দিয়েছেন যে যৌথ অভিযান শুরু হবে এইসবের বিরুদ্ধে। আমি বলছি যে এই ঘোষণা দিয়ে প্র্যাকটিক্যাল কাজ শুরু করুক, আর রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে ডাকুক যে আপনারা প্রশ্রয় দেবেন না বা আপনারা কি বলেন আমরা দেখছি। মানে আমরা তো সহযোগিতার মনোভাব নিয়ে আগে, কারণ এই সরকার তো আমাদেরই সরকার বলি, কারণ গণঅভ্যুত্থানের পার্ট আমরা। সুতরাং এবং ওই কথা কারেক্ট আমি বলি যে যেমন আপনি বিএনপির কথা আমাদের দলের দিক থেকে আমরা বলেছি এই সরকার যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রধান করে হয়েছে, তিনি বৈষম্য নিরসনের যদি কোনো লক্ষ্যে কোনো কাজ না করে বৈষম্য তৈরি করার কাজ করেন, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে লাগতে বাধ্য হবো। তাহলে এইটা একটা। আরেকটা হচ্ছে ছাত্র শিক্ষাঙ্গন কেন দেরি হচ্ছে, খুলছে যদিও আজকে, ওই জায়গায় একেবারেই যোগ্যতার ভিত্তিতে যেভাবে নিয়মকরণ আছে সেইখানে হলের সিট বন্টন বাকি কাজ করুক, এইখানে নির্বাচন, তার আগে সাহিত্য প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, যে কাজ এটা চালু করে দিক, ইলেকশন নির্বাচনের ধারা শুরু করুক। আপনি ধরেন এটা বড় কথা বলছেন, তো আপনি ছোট জায়গায় চাঁদাবাজি বন্ধ সহ শিক্ষাঙ্গন যদি এরকম জায়গায় করে একটা আস্থা আনতে পারেন, বাংলাদেশে 15 বছর এই সময় তো মানুষ এইগুলো দেখে নাই, ভুলেও গেছে। ইলেকশন আর এরশাদের মতো ওই আমলেও তো আমরা ইলেকশন করেছি। তাহলে সেই জায়গাটা আপনি ছোট ছোট জায়গায় ধরে যদি আপনি শো করতে পারেন, এবং ওইখানে আপনারা দেখেন রাজনৈতিক দলগুলো যে দায়িত্ব কর্তব্য আমরা করছি কিনা, আমরাও জনগণ আমাদেরকেও বিচার করব, তাহলে আমরা অগ্রগতির ধারায় এগোতে পারব। মন্তব্যটা সালাম ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে আপনারা আসলে এই সরকারের কাছে স্পেসিফিক এই মুহূর্তে কি প্রত্যাশা করছেন? এই মুহূর্তে প্রত্যাশা করতেছি যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বসুক, আলোচনা করুক, এবং এর পাশাপাশি কতগুলো কাজ তো যেগুলো আছে যে সংস্কার করার জন্য কি কি দরকার। তবে ইমিডিয়েট যেটা আমরা মনে করি যে আর্থিক যে অস্থিরতা আছে সেটাকে দূর করার জন্য একদম কঠোর পদক্ষেপ নেওয়া, যে ব্যাংকগুলো যারা লুটপাট করে খাইছে এবং ওদেরকে যে সমস্ত ব্যাংকের টাকা তারা নিয়ে গেছে তাদের একটা সীমা মানে সময় দেওয়া, সময়ের মধ্যে ফেরত না দিলে তাদের সবকিছু মানে ফ্রিজ করা, এগুলো ব্যবস্থা করা। এবং এখন পর্যন্ত যে সমস্ত কিছু কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গাতে যারা এই সমস্ত যারা বসে আছে তারা যাতে আর ফার্দার আর্থিক কোনো না করতে পারে, দুর্নীতির সাথে জড়িত হতে পারে সে ব্যাপারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।